শেষ নামাতে হবে। এখন এমন হতে পারে যে আমি কিছু টপিক স্কিপ করে যাচ্ছি বা কম ইম্পর্টেন্ট জায়গাগুলো স্কিপ করছি। আদারওয়াইজ যে জায়গাগুলো থেকে মোটামুটি কোয়েশ্চেন আসার মতো সেগমেন্ট সেগুলো আমরা কভার করতে পারবো না, ঠিক আছে? দেখা গেলে জানাবেন। দেখা যাচ্ছে, রাইট? হ্যালো, আচ্ছা একটু কোঅপারেট করেন, ঠিক আছে? এই যে এইসব বিষয় একটু কোঅপারেট না করলে আমার জন্য ক্লাস নেওয়াটাই মুশকিল হয়ে যাবে। এখন আপনাদের ওবি ফাইলটাতে যদি দেখেন যে লেসন 1 হচ্ছে ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে চ্যাপ্টার 1 এর পার্ট, আর চ্যাপ্টার 1 এর অপারেটিং সিস্টেম স্ট্রাকচার ফাংশন হচ্ছে লেসন 2, ঠিক আছে? চ্যাপ্টার 2 হচ্ছে মানে উইক 2 তে হচ্ছে চ্যাপ্টার 2 পড়া হচ্ছে দুই ভাগে ভাগ করে, ঠিক আছে? উইক 3 তে হচ্ছে চ্যাপ্টার 2 এর লাস্ট পার্টটা উইক 3 তে, এবং প্রসেস শিডিউলিং যেটা চ্যাপ্টার 3 সেটা হচ্ছে উইক 3 তে শুরু হচ্ছে সেকেন্ড লেসন। এরপরে হচ্ছে ওই যে প্রসেস চ্যাপ্টার যেটা চ্যাপ্টার 3 সেটা রিলেটেড এখানে আছে উইক 4 এ। এখন এরপর সিপিইউ শিডিউলিং এর 2-3টি অ্যালগরিদম হচ্ছে আপনার, বাকি অ্যালগরিদম গুলো বেসিক্যালি উইক 5 আর উইক 6 এ শেষ হচ্ছে। হ্যাঁ, তো আমাদের সোফার আমাদেরকে যেটা জানানো হয়েছে এই যে উইক 8 পর্যন্ত টার্গেট আমাদেরকে দেওয়া হয়েছে, ঠিক আছে? উইক 8 পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে, কিন্তু আমরা এক্সপেক্ট করছি উইক 6 পর্যন্ত হয়তো আমরা কভার করতে পারবো, উইক 6 বা উইক 7 পর্যন্ত বেসিক্যালি। হ্যাঁ, তো উইক এখন একটা জিনিস একটু খেয়াল করেন এখানে, যে আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি আমরা যে এই যে সিওপিও যেগুলো থাকে এগুলো আমাদের একটু মেনটেন করা লাগে। এখন দেখেন যে কোয়েশ্চেন করার সময় আমাদেরকে 3টা সিও আপনাদের মিড টার্মে আনতে হবে, যে সিও 1, 2 আর 3। এখন এখানে হচ্ছে উইক 1 এ মানে লেসন 1 যেটা আমাদের চ্যাপ্টার 1 যেটা সেটা হচ্ছে সিও 1 আর 2, লেসন 2 যেটা চ্যাপ্টার 2 যেটা সেটাও সিও 1 আর 2। হ্যাঁ, এরপরে এসে শিডিউলিং এ অ্যালগরিদম আসলে আমাদের সিও 3 টা মিট হচ্ছে। এই সিও 3 টা মিট করার জন্য আমাদেরকে শিডিউলিং অ্যালগরিদম পর্যন্ত পড়াতেই হবে। তো আপনারা এটা তো কনফার্ম হয়ে যাচ্ছেন যে শিডিউলিং অ্যালগরিদম মানে ম্যাথের একটা পার্ট আপনার মিডে আসবে। তো এটা আমরা তাহলে আমাদের যে মোটামুটি থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলা সেগুলোকে একটু দ্রুত কভার করে আমরা এইদিকে যেতে চাচ্ছি আমি, ঠিক আছে? তো আমরা আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমরা কতদিন এই যে চ্যাপ্টার 2 পড়া শুরু করছিলাম, চ্যাপ্টার 2 এর সার্ভিস সম্পর্কে আমরা পড়ছিলাম, এগুলো বেসিক্যালি সিও 1-2 আন্ডারে পড়তেছে। হ্যাঁ, এরপরে আমাদের এখানে যেটা আসতেছে যে হচ্ছে সিস্টেম কল সম্পর্কে কিছু কথা আছে, আর তারপরে বিভিন্ন অপারেটিং সিস্টেমের কিছু মানে এক্সাম্পলস আছে এবং কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, এইটা হইলেই হচ্ছে চ্যাপ্টার 2 মোটামুটি শেষ। আর এরপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 তে আছে হচ্ছে প্রসেস রিলেটেড কথা, প্রসেস কি, প্রসেস শিডিউলিং কি, মানে কিছু কিওয়ার্ডস আছে, কিওয়ার্ডস ধরে ধরে আমরা জাস্ট ওইটার রিলেটেড জিনিসগুলোকে একটু পড়ে ফেলবো। তো আমার আজকের ক্লাসে মানে অফলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস হলে আমার টার্গেট ছিল যে চ্যাপ্টার 2টা শেষ করা এবং চ্যাপ্টার 3টার হাফ পর্যন্ত মিনিমাম যাওয়া, যাতে করে আমি পরের ক্লাসে শিডিউলিং অ্যালগরিদম শুরু করতে পারি, ঠিক আছে? তো আপনারা, আমি একটু ফাস্ট যাব এখন। অনলাইন ক্লাস হতে আমার জন্য যেটা সুবিধা হচ্ছে, আমার হয়তো আপনাদের থেকে মানে রেসপন্স পাওয়া লাগতেছে না বলে আমি হয়তো টানা পড়ায় যাচ্ছি, আপনাদের জন্য যেটা একটা অসুবিধা হতে পারে। তো এখন এর মধ্যে যদি আপনারা কোনো কিছু না বুঝেন বা কোনো কোয়েশ্চেন থাকে একটু আমাকে থামায় আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? সোফার আমি দেখছি যে 25 জন মতো স্টুডেন্টস হয়তো জয়েন করছে, 25ও হবে না, 22-23 হবে। ওকে, তো আমি হচ্ছে পড়াটা শুরু করতেছি, ঠিক আছে? তো গতদিন আমরা হচ্ছে অনেকগুলো সার্ভিস দেখেছিলাম, আমাদের অপারেটিং সিস্টেম আমাদেরকে কি কি সার্ভিস দেয় একটা ওভারভিউ দেখেছিলাম, ঠিক আছে? এখন আমাদের সিস্টেম কলটা কি, সিস্টেম কলটা হচ্ছে এই যে সার্ভিস গুলা দিচ্ছে, এই সার্ভিস গুলা অপারেটিং সিস্টেম
কিসের থ্রুতে দিচ্ছে, এই মানে যেই প্রোগ্রামিং ইন্টারফেসের থ্রুতে হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করে সেটা হচ্ছে আমাদের সিস্টেম কল। ঠিক আছে, তো এটা এটা হচ্ছে আপনি অ্যাক্সেস করতে পারেন সি বা সি প্লাস প্লাসে এপিআই লেখার মাধ্যমে, মানে প্রোগ্রাম লেখার মাধ্যমে। আমি গত ক্লাসে আপনাকে কি জিজ্ঞাসা করছিলাম মনে নেই যে আপনারা ফাইল অ্যাক্সেস করছেন কিনা সি দিয়ে। তো ফাইল যে অ্যাক্সেস করেন ওইটাও কিন্তু বেসিক্যালি একটা সিস্টেম কল, ওইটাও একটা এপিআই ক্রিয়েট করে আপনারা ফাইল অ্যাক্সেস করে নেন। ঠিক আছে, তো সিস্টেম কলের একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে আপনি যখন একটা সিম্পল টাস্ক করেন, একটা সোর্স ফাইল থেকে ডেস্টিনেশন ফাইলে কিছু টেক্সট কপি পেস্ট করেন, সেটা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ, মানে আপনি কন্ট্রোল অল কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেন, ওইটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ হয় সেটা খুব মানে সেটার ব্রেকডাউনটা এখানে শো করা আছে। ঠিক আছে, যে ইনপুট ফাইলটা নিতে হয়, একটা প্রম্পট দিতে হয়, প্রত্যেকটা ব্রেকডাউন এখানে দেওয়া আছে। তো আমি এটা খুব ডিপলি গোথ্রু করবো না, এটা একটু আপনারা দেখে নিন। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য যে আমরা যে সিম্পল টাস্ক গুলো করি আমাদের পিসিতে বা কম্পিউটারে, সেখানে সেটার জন্য অপারেটিং সিস্টেমকে কত মানে সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ করে কার্যকরী করতে হয় সেটা জাস্ট একটু বোঝার জন্য। এরপর হচ্ছে সিস্টেম কলের স্ট্যান্ডার্ড এপিআই আছে, এগুলা খুব বেশি ডিপলি দেখার দরকার নেই, কম মানে একটু ওভারভিউ করতে পারলেই হবে। সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশন এখানে দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করা হয়। তো আমরা দেখলাম যে হচ্ছে আমরা সিস্টেম কলের ইন্টারফেস মেনটেন করি এবং আমাদের হচ্ছে এপিআই এর থ্রুতে হচ্ছে আমরা এই কাজটা করি। এই পার্টটাও খুব বেশি মানে আমি একটু আপনাদেরকে পড়ার সময় এখন থেকে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা মানে না সেই অনুযায়ী পড়াবো আর সেটা বলে দিব। তো যেহেতু সিলেবাস অনেক বড়, আপনারা একটু এগুলা মানে এখন থেকে নোট রাখবেন যাতে পরীক্ষার আগে আবার আমাকে জিজ্ঞাসা না করা লাগে এটা পড়বো ওইটা পড়বো। ঠিক আছে, তো এটা একটু দেখেন যে সিস্টেম কলের সাথে আর এপিআই এর সাথে আমাদের অপারেটিং সিস্টেমের রিলেশনশিপটা কিরকম থাকে। যে ইন্টারফেস থাকে, তো সেই ইন্টারফেসের মধ্যে আমাদের এই যে এপিআই যে ইয়াগুলা কোডটা, এপিআই যে আমরা কোডটা লিখি সেটার সাথে কিভাবে এর কমিউনিকেশনটা হয়। ইউজার মোডে আমরা ইউজার অ্যাপ্লিকেশন থেকে যে আমরা যে এই যে গুই বেসড ইউজার অ্যাপ্লিকেশন গুলো দেখি, এখান থেকে আমরা আর কি বেসিক্যালি যে ইন্টারফেসে কোন একটা সার্ভিসের জন্য সিস্টেমকে কল করি, তো সেটা কার্নেল মোডে গিয়ে সিস্টেম কলের যে এপিআই সেটা কল হয় এবং এরপরে ওটা ইমপ্লিমেন্ট হয়ে আবার ইন্টারফেসে আমাদেরকে শো করে আর আমরা আমাদের ইউজার অ্যাপ্লিকেশন এন্ডে বেসিক্যালি আউটপুটটা দেখতে পারি। সিম্পলেস্ট মানে এটা খুব বেশি কমপ্লেক্স কিছু না। বেসিক্যালি আমরা যা দেখি সেটা হচ্ছে এই পার্ট, ইউজার অ্যাপ্লিকেশন দেখি আর কার্নেল মোড অপারেটিং সিস্টেমকে ব্যাকগ্রাউন্ডে কি টাস্ক করতে হয় সেটা হচ্ছে এই পার্ট। ঠিক আছে, আমরা যে এর আগে যে ডুয়েল মোড দেখেছিলাম অপারেটিং সিস্টেমে সেটারই একটা কি বলবো সেটারই একটা একটু আপডেটেড ভার্সন সিস্টেম কল রিলেশনশিপটা। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে উইন্ডোজ এর ক্ষেত্রে প্রসেস কন্ট্রোলের জন্য কি ধরনের মানে সিস্টেম কলের ল্যাঙ্গুয়েজটা কিরকম হয়, ইউনিক্স এর ক্ষেত্রে কিরকম হয়, জাস্ট হচ্ছে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে। এটা একটু ওভারভিউ করলে হবে, স্কিপ করতে পারেন না মিলে, মানে খুব ডিপলি মুখস্থ বা এই ধরনের কিছু করা লাগবে না এটা। ওকে, এরপরে লাইব্রেরি কল করতে গেলে সেটা হচ্ছে কিভাবে সিস্টেম কলকে ইনভোক করে সেটার একটা এক্সাম্পল দিয়েছে। এই যে আমরা একটু আগে এই যে ডায়াগ্রামটা রেখেছি, এই ডায়াগ্রামটারই আরেকটা ভার্সন দেখেন এখানে দেখাচ্ছে। যে সিতে যখন আমরা প্রোগ্রাম লিখি, এটা তো এইরকম আমরা একটা প্রোগ্রাম লিখি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সি লাইব্রেরি, এটা হচ্ছে আমার সিস্টেম কল ইন্টারফেস স্ট্যান্ডার্ড সি লাইব্রেরিটা। এইটা কার্নেল মোডে যায়, কার্নেল মোডে গিয়ে রাইট করে সিস্টেম কল যে রাইট সেটাকে হচ্ছে ইনভোক করে, করার পরে এটা আবার স্ট্যান্ডার্ড সি লাইব্রেরিকে পাস করে, পাস করার পরে যে ইন্টারফেসে আমরা হচ্ছে কনসোলে তখন এই প্রিন্টটা দেখতে পাই। ঠিক আছে, ওকে। এরপরে এখানে হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে কয়েকটা অপারেটিং সিস্টেম গুলার, ধরেন এমএস ডস, তারপরে হচ্ছে ফ্রি বিএসডি, এইগুলার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। যেমন এটা হচ্ছে এমএস ডসটা হচ্ছে সিঙ্গেল টাস্কিং কিরকম যে এটাতে মেমোরি স্পেস সিঙ্গেল, মানে এখানে মাল্টি প্রোগ্রামিং এর কোনো কনসেপ্ট নাই, একটা টাইমে একটাই প্রোগ্রাম একটা অ্যাপ্লিকেশন রান হয়। ঠিক আছে, সিম্পল মেথড, কোনো প্রসেস ক্রিয়েটেড হয় না। তো এই এক্সাম্পল গুলা জাস্ট একটু সংক্ষেপে ওভারভিউ করেন, এটার এই সামারাইজটা দেখলেই হবে। পিবিএসডি হচ্ছে মাল্টিটাস্কিংটা আপনাকে সুযোগ দেয়, আর এটা হচ্ছে ইউনিক্স এর একটা ভেরিয়েন্ট। ঠিক আছে, তো সেটাতে কার্নেলে কিরকম ভাবে থাকে, প্রসেসের মাঝখানে একটা ইন্টারপ্রেটার থাকে, কিছু ফ্রি মেমোরি থাকে,
শেলের থ্রুতে হচ্ছে মানে কি কোন সিস্টেম কল, মানে আমরা যে একটু আগেই কিছু সিস্টেম কলের কোড দেখেছি, সেই কোডের কথা একটু মনে করলে দেখবেন যে এই উইন্ডোজ এর ক্ষেত্রে যে কমান্ড লাইন গুলো থাকে আর ইউনিক্স এর কমান্ড লাইন গুলো ডিফারেন্ট। আপনারা তো ল্যাব করছেন, ল্যাব করার সময় তো আপনারা কিছু কিছু যে শেল প্রোগ্রামিং যারা শুরু করেছেন তারা দেখেছেন যে কিছু কোড লিখে কিছু কমান্ড লিখে আমরা এইগুলো এক্সিকিউট করি। তো সেইটা আর কি ডিফারেন্সিয়েটরটা, বা সেটা এইটার ক্ষেত্রে কিরকম, ইউনিক্স এর ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিরকম, এমএস মাইক্রোসফট এর ক্ষেত্রে কিরকম, সেটা ডিফারেন্সটা একটু এখানে বলেছে। ঠিক আছে, একটা সিম্পল স্ট্রাকচার শো করছে। আম, এগুলো আপনারা একটু দেখে নিন, এগুলো আমি আর এত ডিটেলস এখানে যাব না, কারণ এখানে কয়েক রকম সিস্টেমের সরি কয়েক রকম অপারেটিং সিস্টেম সম্পর্কে জাস্ট একটু ওভারভিউ দিছে। এটা থেকে যদি কোনো কোয়েশ্চেন আপনাদের আসে আপনারা নেক্সট ক্লাসে আমাকে করবেন, নিজেরা একটু পড়ে আসবেন। ঠিক আছে, তো আইওএস অ্যান্ড্রয়েড এগুলো তো কমন জিনিস, জাস্ট স্ট্রাকচার ওয়াইজ একটু দেখে নিন। তো এই পড়াগুলো হচ্ছে CO1 এর পড়া, CO1 হচ্ছে CO2। CO1 এ আপনারা একটু দেখেন যে আমরা এক্সপ্লেইন করতে পারবেন, ইলাস্ট্রেট করতে পারবেন, এক্সপ্লেইন করতে পারবেন ফাংশন, ফ্যাসিলিটি, স্ট্রাকচার অফ অপারেটিং সিস্টেম আর ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম অ্যাবস্ট্রাকশন। লেখাটা পড়েন যে আপনাকে যদি বলা হয় যে এই ফাংশনটাকে এক্সপ্লেইন করো, এই ফাংশনটাকে ইলাস্ট্রেট করো, তখন আপনি স্ট্রাকচার দিয়ে বা এক্সপ্লেইন মানে এই আপনার টেক্সচুয়াল এক্সপ্লেনেশন দিয়ে আপনি হচ্ছে এক্সপ্লেইন করতে পারবেন। ঠিক আছে, আর CO2 তে দেখেন যে এক্সপ্লেইন এন্ড অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অফ অপারেটিং সিস্টেম, ডিজাইন দ্য অ্যাপ্লিকেশনস টু রান ইন প্যারালাল either using process or thread models in different OS। এই যে আমরা মাত্র যে ডিফারেন্ট OS এ কিভাবে প্রসেস গুলো রান হয়, সিস্টেম কলের থ্রুতে হয়, হ্যাঁ, এইগুলো আপনি জানেন, এইগুলোর স্ট্রাকচারটা আপনি অ্যানালাইজ করতে পারেন। এইটা হচ্ছে আপনাকে বলতেছে CO2 তে। তো CO1 আর CO2 হচ্ছে বেসিক্যালি মানে কি বলবো, এটা হচ্ছে ওই বোরিং থিওরির পার্টটা। আর আমাদের CO3 তে বেসিক্যালি আসবে হচ্ছে আমাদের অ্যালগরিদম গুলা। এই যে প্রসেস রিলেটেড কথা বলছে দেখেন যে এদের ইউজিং প্রসেস অফ থ্রেড, এই চ্যাপ্টারটার দিকে আমি এখন যেতে চাচ্ছি, কারণ এই যে অপারেটিং সিস্টেম সার্ভিস ফাংশন এগুলো সব হচ্ছে আমরা চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 তে দেখেছি। তো ওইটা এনাফ দেখা হচ্ছে, এই জন্য আমি একটু কুইকলি ওই এই চ্যাপ্টার 2টা শেষ করে দিলাম, বলতে গেলে খুব কুইকলি কিছুটা স্কিপ করেই শেষ করেছি। তো আমি হচ্ছে চ্যাপ্টার 3টা শুরু করছি। তারপর 3টা হচ্ছে প্রসেস নিয়ে, প্রসেসের কনসেপ্ট নিয়ে, প্রসেস শিডিউল কিভাবে করতে হয়, কি কি অপারেশন পসিবল প্রসেসে, আর ইন্টার প্রসেস কমিউনিকেশনটা কিভাবে করতে হয়। আপনারা একটু যদি ওবিটা একটু খেয়াল করে আসি আমরা, তাহলে দেখবেন যে কিওয়ার্ড গুলো একটু দেখে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা পড়া লাগবে। দেখেন প্রসেসের কনসেপ্ট পড়তে হবে, প্রসেস শিডিউলিং পড়তে হবে, এরপরে হচ্ছে কি কি অপারেশন পসিবল প্রসেসের উপরে সেটা, আর আইপিসি হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন। সো এই চারটা যে কিওয়ার্ড, এই চারটা কিওয়ার্ড সম্পর্কে, এই চারটা কিওয়ার্ডের কিছু ডিটেলস জানলেই হবে। ওকে, ওকে, অবজেক্টিভ এটা বেসিক্যালি আমরা যা পড়বো জানবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। এখন আমরা হচ্ছে প্রসেসের কনসেপ্টটা শুরু করি। প্রসেস কি জিনিস এটা হচ্ছে ক্লাসে যখন জিজ্ঞাসা করছিলাম অনেকেই বলতে পারছিলেন। তো প্রসেস ছিল হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং এক্সিকিউশন। হ্যাঁ, প্রোগ্রাম যখন এক্সিকিউশন ফেজে যায় তখন ওটা কিছু কোড অপারেটিং সিস্টেমের কাছে যায়, কিছু কোড রানিং অবস্থাতে থাকে। তো সেই অবস্থাকে বেসিক্যালি প্রোগ্রামের ওই স্টেপটাকে বেসিক্যালি প্রসেস বলছে। হ্যাঁ, তো এখানে দেখেন কি বলছে যে ব্যাচ সিস্টেমে যদি আপনার অনেকগুলো প্রসেস একসাথে আপনি রান করতে চান তখন ওগুলোকে বলে জবস। তো জবস আর প্রসেস হচ্ছে ইন্টারচেঞ্জ, মানে দুইটাকে আপনি একই রকম টার্ম বা একই জিনিস দিয়ে প্রকাশ করতেই পারেন। এটা টেক্সট বুকগুলোতে জব আর প্রসেস কাইন্ডা সেম ভাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, টাইম শেয়ার সিস্টেমে হচ্ছে এটাকে বলে ইউজার প্রোগ্রামস বা টাস্ক। এই যে ইউজার প্রোগ্রামস আমরা যে অ্যাপ্লিকেশন গুলো দেখতেছি এইগুলাই। ঠিক আছে, তো প্রসেস কি মানে জবস, প্রসেস, ইউজার প্রোগ্রামস কিছুটা সিমিলারিটি, মানে কিছুটা সেম জিনিসকে ইন্ডিকেট করছে সবগুলাই। তো প্রসেস বলছে যে প্রোগ্রাম ইন এক্সিকিউশন। ওকে, এটা তো হচ্ছে আমরা বুঝলাম। মাল্টিপল পার্টস, হ্যাঁ, একটা প্রসেসের কি কি থাকে সেটা নিয়ে এখানে কথা বলছে। দেখেন যে প্রোগ্রাম কোড থাকে, একটা টেক্সট, যেটাকে হচ্ছে টেক্সট সেকশন বলা হয়। আপনারা কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কেউ কখনো ডেভেলপ করছেন? ওয়েব ডেভেলপার যারা আছেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডেভেলপ করছেন কেউ?
আচ্ছা, কাউকে আমি অ্যাকচুয়ালি রিপ্লাই দেওয়ার জন্য পাবো না, বুঝতে পারছি। সবাই জয়েন দিয়ে মনে হয় ঘুম টুম দিছে। ঠিক আছে, সমস্যা নাই। আহ পরীক্ষা চলে আসতেছে, তো এখন আর অ্যাকচুয়ালি আপনাদেরকে জোর করে ধরে পড়ানোর মতো কি বলবো, আপনারা এমনিতে সিনিয়র স্টুডেন্ট, পড়ানোর মতো প্রয়োজন আমার নাই। আপনাদের নিজের পড়ে নেওয়ার প্রয়োজনটাই বেশি। ঠিক আছে, আমি আমার মতো পড়ায় যাই, আপনারা আপনাদের মতো ঘুমান আর যা ইচ্ছে তাই করেন, সমস্যা নেই। তো প্রোগ্রাম কোড, যেই আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে যে কোড সেগমেন্টটা থাকে সেটাকে বলছে হচ্ছে টেক্সট সেকশন। আর কারেন্ট অ্যাক্টিভিটি থাকে, কারেন্ট অ্যাক্টিভিটিকে বলছে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা প্রসেস রেজিস্টার। প্রোগ্রাম কাউন্টার কি, আমার রাইট নাও আমার মানে এই যেই র্যামের মধ্যে যতগুলো প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের একটা যে লিস্টটা আছে, সেই লিস্টের মধ্যে আমার প্রোগ্রামটার কাউন্টারটা কত, এই অ্যাক্টিভিটিটার নাম্বারটা কত, একটা আইডি টাইপের একটা প্রোগ্রাম কাউন্টারটা। এরপর বলছি যে একটা স্ট্যাক থাকে যেখানে টেম্পোরারি ডেটাগুলো থাকে। যেমন আমাদের কিছু, আমরা যদি সি তে একটা প্রোগ্রাম লিখি, তো সেখানে দেখা যায় যে আমরা কিছু ফাংশন লিখি, বা আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা চিন্তা করি, আমাদের কিছু কিছু ফাংশন থাকে, কিছু প্যারামিটার বলা কিছু ফাংশন থাকে, যেখানে কিছু অ্যাড্রেস রিটার্ন হয়, কিছু লোকাল ভেরিয়েবল থাকে। ওই টেম্পোরারি ডেটাগুলোকে স্টোর করার জন্য একটা স্ট্যাক থাকে, একটা একটা মেমোরি স্টোরেজ থাকে, যেটা হচ্ছে বেসিক্যালি স্ট্যাক স্ট্রাকচার অনুযায়ী কাজ করে। স্ট্রাকচারটা কি ছিল, যে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, এই মোডে আর কি কাজ করে। এরপরে একটা থাকে হচ্ছে ডেটা সেকশন, যেখানে গ্লোবাল ভেরিয়েবল থাকে। এই কনসেপ্টটা পুরোটাই কিন্তু আমাদের যে কোনো একটা কোড যদি আপনি একটু ভিজুয়ালাইজ করতে পারেন, যে আপনি একটা সি প্রোগ্রাম লিখছেন, সেই প্রোগ্রামটাকে ভিজুয়ালাইজ করলে আপনি জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে, তো সি প্রোগ্রাম অনেক সময় সি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রোগ্রাম, গ্লোবাল ভেরিয়েবল যেগুলা, সেই ভেরিয়েবল গুলোকে স্টোর করা হয় ডেটা সেকশন। কারণ এটা হচ্ছে সব পুরা কোডের পুরা সেগমেন্টের জন্যই সত্যি বা থাকে বা সেম থাকে, সেজন্য এটাকে হচ্ছে ডেটা সেকশনে রাখা হচ্ছে। ঠিক আছে, আর হিপ হিপ বলে আরেকটা মেমোরি থাকছে, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে প্রসেসটা রান হচ্ছে, এই রান করার সময়ে ডাইনামিক্যালি ওর জন্য মেমোরি অ্যালোকেট করা হয়। আমার প্রোগ্রাম বা আমার প্রসেস রান করার জন্য এখন এই সেকেন্ডে, এই ফার্স্ট সেকেন্ডে যদি 2 MB জায়গা লাগে, থার্ড সেকেন্ড বা ফোর্থ সেকেন্ডে আমার এই যে স্ট্যাক বা ডেটা সেকশনের ডেটার জন্য, বা যে কোনো কারণেই আমার 4 MB বা 5 MB বা 10 MBও লাগতে পারে। তো এই যে মেমোরি অ্যালোকেশনটা সবসময় যে সমান থাকে না, এটার জন্য হচ্ছে হিপ বলে একটা মেমোরি এখানে থাকে। ঠিক আছে, তো আমরা প্রসেসের অনেকগুলো পার্টস সম্পর্কে জানলাম, এই পার্টস গুলো আমরা একটা স্ট্রাকচারও দেখবো একটু সামনে গিয়ে। তো এরপরে দেখেন একটা লাইন বলছে যে প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ এন্টিটি। প্রোগ্রাম যেটা আমাদের হার্ড ডিস্কে থাকে, আমরা যে এই যে মাইক্রোসফটে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ইনস্টলেশন ফাইল বলেন, বা একটা মানে সফটওয়্যার বলেন, সফটওয়্যারটা আমাদের লোকাল সি তে বা লোকাল ডি তে স্টোর থাকে, যখন তখন ওইটা হচ্ছে আমাদের প্যাসিভ এন্টিটি, এক্সিকিউটেবল ফাইল। আর আমি যখন এই যে এটাকে রান করলাম, এটাকে এক্সিকিউট করলাম, তখন এটা একটা প্রসেসে পরিণত হলো, আর এটাকে বলছে হচ্ছে অ্যাক্টিভ এন্টিটি। হ্যাঁ, যখন প্রোগ্রাম হচ্ছে প্রসেস হয়ে যায়, যখন এটা এক্সিকিউটেবল ফাইল থেকে মেমোরিতে লোড করা হয়। মেমোরি বলতে এখানে মেইন মেমোরি বোঝাচ্ছে, মানে আমাদের র্যামে যখন আমি এই ফাইলটাকে, এই ফাইলটা সাপোজ এই যে আমার পিপিটি ফাইলটা রান করার জন্য আমাকে কি করা লাগছে, আমার পিপিটি ফাইলের মানে ফাইল অ্যাপ্লিকেশনের কিছু কোড মেইন মেমোরিতে নেওয়া লাগছে। একই সাথে আমি যেহেতু এই যে প্রসেস রিলেটেড যে চ্যাপ্টারটা ওপেন করছি, তো এই চ্যাপ্টারটার ফাইলটাও মেইন মেমোরিতে নেওয়া লাগছে। ঠিক আছে, তো তখন হচ্ছে বেসিক্যালি আমার প্রোগ্রামটা এমএস পাওয়ার পয়েন্টের প্রোগ্রামটা প্রসেসে পরিণত হয়েছে। তো এক্সিকিউশন অফ প্রোগ্রাম, দুই মাউস ক্লিক, এই যে আমরা এটা কমন জিনিস যে আমরা মাউস ক্লিকের থ্রুতে হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো এক্সিকিউট করতে পারি। একটা প্রোগ্রামের সেভারেল প্রসেস থাকতে পারে। এই কনসেপ্ট একটু দেখেন, যে আমাদের একটা প্রোগ্রাম, একটাই যদি আমি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ওপেন করি, সেটা সেভারেল প্রসেস থাকতে পারে। যেমন আমি এখানে একই সাথে এই প্রসেস চ্যাপ্টারটা ওপেন করেছি, আবার আমি একটু আগে কিন্তু চ্যাপ্টার 2 ওপেন করে দেখেছি, মানে দুইটাই আমার এক্সিকিউশনে ছিল, দুইটাকে আমি এখান থেকে ওখানে বারবার যাওয়া আসা করছি না। তো এটাই বলছে যে মাল্টিপল ইউজার এক্সিকিউটিং দ্য সেম প্রোগ্রাম, এটা হতে পারে, বা মাল্টিপল ইউজারও সেম প্রোগ্রাম চালাচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, মেমোরিতে প্রসেস কিভাবে থাকে, এই যে স্ট্রাকচারটা দেখেন, আমরা একটু আগে যে ডিফারেন্ট পার্টস জানলাম, যে প্রসেসের স্ট্রাকচারের মধ্যে মানে মাল্টিপল পার্টস আছে, সেই পার্টস গুলাকে হচ্ছে মেমোরিতে এখানে যে শো করেছে, যে প্রথমে টেক্সটটা থাকে আমাদের প্রোগ্রামের যে কোড, এরপরে ডেটা গুলা থাকে যে গ্লোবাল ভেরিয়েবল, এরপর হিপ যেটা আমাদের ডাইনামিক মেমোরি লোকেশন, এরপরে স্ট্যাক থাকে, এরপরে একটা ব্ল্যাঙ্ক স্পেসের পরে স্ট্যাক থাকে, যেটা হচ্ছে টেম্পোরারি ডেটা গুলা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা প্রসেস মেমোরিতে তার জন্য নিজের জন্য মানে আর কি জায়গা অ্যালোকেট করে।
প্রসেসের স্টেট সম্পর্কে এবারে বলছে। দেখেন, আমরা বলছি যে একটা প্রসেস যখন এক্সিকিউট মানে প্রোগ্রাম এক্সিকিউশন স্টেটে গেলে সেটা প্রসেস। এখন প্রসেস কোন স্টেটে আছে, প্রসেস যখন ক্রিয়েট হচ্ছে তখন ওই স্টেটটাকে বলছি নিউ। প্রসেস যখন এক্সিকিউট হচ্ছে, যে আমার এই কারেন্ট যে এমএস পাওয়ার পয়েন্টের পিপিটি প্রজেক্ট প্রসেসটা, এটা কিন্তু রানিং অবস্থাতে আছে, যে ইনস্ট্রাকশনস আর বিং এক্সিকিউটেড, ঠিক আছে, যে এটা অলরেডি চলছে, ইনস্ট্রাকশনস গুলো এখানে এক্সিকিউট হচ্ছে। এরপর বলছে যে ওয়েটিং, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর সাম ইভেন্ট টু অফার। তো ওয়েটিং স্টেটটা কিরকম হতে পারে, যে সাপোজ আপনি একটা সি প্রোগ্রাম লিখেছেন যেখানে আপনি একটা নাম্বার ইনপুট নেবেন, এরপর একটা কিছু শো করবেন, একটা কিছু প্রিন্ট করবেন। তো আপনার প্রসেসটা প্রথমে মানে আপনার প্রোগ্রামটা যখন রান করলেন, প্রসেসটা ক্রিয়েট হলো, নিউ স্টেটে গেল, তারপর ওখান থেকে রানিং হলো, মানে আপনার এক্সিকিউশন শুরু হলো, আপনাকে দেখালো যে এই জিনিসটা ইনপুট দাও। এরপরে ইনপুট যতক্ষণ আপনি দিচ্ছেন ততক্ষণ ওই প্রসেসটা হচ্ছে ওয়েটিং স্টেটে থাকছে, যে ইনপুটের ইভেন্টের জন্য ও ওয়েট করছে, ঠিক আছে। এরপরে আপনি যখন কোনো একটা ইনপুট দিয়ে ফেলছেন তখন ওই প্রসেসটা রেডি স্টেটে চলে যাচ্ছে, যে আপনার সাপোজ আপনি বললেন যে একটা আপনি যেই সংখ্যাটা ইনপুট দিবেন সেই সংখ্যার নামটা প্রিন্ট করবেন, ঠিক আছে, টেবিলটা প্রিন্ট করবে। তো টেবিলটা প্রিন্ট করতে গেলে কি হবে, তখন ওই নাম্বারটা সাপোজ আপনি 5 দিলেন, তো 5 নিল। এরপরে আপনার প্রসেসটা প্রসেসরের কাছে অ্যাসাইন হওয়ার জন্য রেডি হয়ে যায়, যে এই নাম্বার এই 5 এর নামটা এখন আমি প্রিন্ট করতে পারি, সেজন্য আমি রেডি। তো নামটা যখন প্রিন্ট করা শেষ হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু আমাদের প্রসেসটা টার্মিনেট হয়ে যায়। তো এই লাস্ট স্টেজ সেটা হচ্ছে টার্মিনেশন, ঠিক আছে, টার্মিনেটেড। তো প্রসেসের স্টেটের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। এই যে পুরো কথাগুলো বলেছে, এই পুরো কথাগুলোকে এখানে একটু মিলিয়ে নিতে হবে, জাস্ট যে প্রথমে প্রসেসটা ক্রিয়েট হয়, নিউতে যখন থাকে তখন কেবল ক্রিয়েট হয়, এরপর রেডি স্টেটে আসার জন্য হচ্ছে অ্যাডমিটেড হয়। রেডি স্টেট কোনটা ছিল, যে প্রসেসরের কাছে দিয়ে দিবে, প্রসেসরের কাছে দিয়ে দিবে, যে তাকে হচ্ছে প্রসেসর কি জিনিস, আমাদের সিপিইউ এর মানে সিপিইউটাই তো আমাদের প্রসেসিং ইউনিট। তো ওই ইউনিটকে হ্যান্ড ওভার করবে এক্সিকিউশনের জন্য। এই প্রসেসটাকে রান করার জন্য তো কিছু প্রসেসরের হেল্প লাগবে, তো সেইখানে হচ্ছে অ্যাডমিট করে দিবে। এরপরে হচ্ছে এই জিনিসটা রানিং ফেজে চলে যাবে, যে রেডি হয়ে গিয়েছে, এখন এটা এক্সিকিউশন চলছে। ইন দ্য মিন টাইম যদি কখনো ইন্টারাপ্ট হয়ে যায়, ইনপুট আউটপুট ইন্টারাপ্ট হতে পারে, বা ইন্টারাপ্ট হতে পারে, কোনো একটা এরর আসতে পারে, বা কোনোভাবে আপনি এটাকে থামিয়ে দিলেন, আপনি পজ করলেন, হোল্ড করলেন। ইন্টারাপ্ট আমরা যেটা বলেছিলাম যে সিগন্যাল, একটা কন্ট্রোল সিগন্যাল সেন্ড করলেন, তো সেটা হলে এটা আবার। হ্যালো, আপনারা কি অ্যাকচুয়ালি আমার ক্লাস পড়তেছেন? জি ম্যাম, আপনার মাইক্রোফোনে মনে হয় একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, এখন শোনা যাচ্ছে তো? জি ম্যাম। ওকে। তো একটু খেয়াল রাখেন যে এখানে এরপরে হচ্ছে রানিং স্টেট থেকে যদি ইন্টারাপ্ট আসে তখন সেটা কোথায় চলে যায়, রেডি স্টেটে আবার চলে যায়, যে এই ইন্টারাপ্টটা যতক্ষণ না মিট হচ্ছে, যতক্ষণ না ইন্টারাপশনের কাজটা শেষ হচ্ছে, ততক্ষণ এটা আবার রানিং এ যাবে না। আর যে যে ইভেন্টটা, সেটার জন্য ওটা কোথায় যায়, ওয়েটিং স্টেটে যায়, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেন। আমি ডিসকানেক্ট হয়ে গেলাম না তো? না, আপনি ডিসকানেক্ট হন। ওকে। সো এই ডায়াগ্রামটাতে দেখেন যে হচ্ছে যখন ইনপুট আউটপুট ইভেন্টটার জন্য আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে সি প্রোগ্রাম যখন আপনি ইনপুট আউটপুট ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, তখন এটা হচ্ছে ওয়েটিং স্টেটে চলে আসছে। ওয়েটিং স্টেটে আসার পরে আপনার ইনপুট আউটপুট ইভেন্টটা কমপ্লিট হয়ে গেলে আবার ওটা রেডি স্টেটে গিয়ে রেডি স্টেটে যায়, এবং ওকে যদি প্রসেসর বরাদ্দ দেওয়া হয়, অ্যালোকেট করা হয়, তখন ওটা আবার রানিং স্টেটে চলে যায়। এবং রানিং স্টেটের কাজ শেষ হওয়ার পরে ও হচ্ছে এক্সিট করে টার্মিনেট
স্টেটে চলে যায়, ঠিক আছে? সো এইটা আমি কিন্তু বারবার বলি যে আপনাদের ডায়াগ্রাম গুলাকে খুব খুব প্রায়োরিটি দিয়ে চেক করার জন্য বা একটু মনে রাখার জন্য। কারণ আপনাকে যদি কখনো বলা হয় প্রসেস স্টেট বা কোন একটা প্রসেসের কোন একটা কেস দিয়ে বলা হলো এরকম একটা ইভেন্ট হয়েছে, তো এইটা এখন আপনি প্রসেস ডায়াগ্রাম স্টেটের থ্রুতে আপনি এক্সপ্লেন করেন যে এই প্রসেসটা শুরু থেকে মানে ক্রিয়েশন স্টেজ থেকে এখন পর্যন্ত তার মানে সে কোথা থেকে কোথায় গেছে ডায়াগ্রামের থ্রুতে দেখান। তো আপনাকে কিন্তু ডায়াগ্রামটা হেল্প তখন নিতে হবে, বা এই ডায়াগ্রামটাকে আপনাকে বেস ডায়াগ্রাম ধরে নিয়ে ওই কেসে বা ওই প্রসেসটা কি কি কাজ করেছে সেই কাজের উপর ডিপেন্ড করে আপনি তখন এই আপনার ডায়াগ্রামটা ডিজাইন করবেন, ঠিক আছে? তখন কিন্তু মানে সাপোজ আমি বললাম যে আপনার এই যে সি প্রোগ্রামিং যে কনসেপ্টটা দিয়েছি সেই সি প্রোগ্রামিং কনসেপ্টে কিন্তু ইন্টারাপ্ট ছিল না, সেখানে শুধু ইনপুট আউটপুট ইভেন্ট ছিল। সো আপনি ইজিলি এই পার্টটাকে এই অ্যারোটাকে তখন স্কিপ করতে পারছেন, বা স্কিপ আপনাকে করতে হবে, কারণ ওই যে সিনারিও বা ওই যে কেস সেটার জন্য আমি স্পেসিফিক যে প্রসেস স্টেটের যে ফ্লোটা সেই ফ্লোটা আপনার কাছে কোয়েশ্চেনে চাচ্ছি। সো আপনি এই বেসিকটা তখন দিবেন না, তখন দিবেন ওই পার্টিকুলার সিনারিওর জন্য যেটা রাইট সেটা দিবেন। আপনার কি ক্লিয়ার? আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি বুঝতে পারছেন? ঠিক আছে, মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিলাম বুঝতে পারছেন। এরপরে দেখেন প্রসেস কন্ট্রোল ব্লক। প্রত্যেকটা প্রসেসের সাথে কিছু ইনফরমেশন অ্যাসোসিয়েটেড থাকে, যেটা আপনার প্রসেসটাকে কোন একটা মেমোরি মানে কোন একটা প্রসেসিং ইউনিটের সাথে অ্যালোকেশন করতে এবং অন্যান্য প্রসেস প্রপারলি রান করতে মানে একটা সিস্টেম বজায় রাখতে হচ্ছে আপনার এই ইনফরমেশন গুলো কাজে লাগে। তো এই যে প্রসেস কন্ট্রোল ব্লকটা দেখতে পাচ্ছেন, এই ব্লকের মধ্যে কি কি থাকে একটু কি যদি খেয়াল করেন, যে প্রথমে থাকে হচ্ছে প্রসেস স্টেট। একটু আগে আমরা যে 5 রকম স্টেট সম্পর্কে জানলাম, ওই স্টেট এখানে মেনশন থাকে শুরুতেই। এই পিসিবিটা বেসিক্যালি একটা মেমোরি হিসেবে ধরতে পারেন। আমরা কিন্তু মেমোরিকে বারবার এরকম টেবিলের মধ্যেই দেখাই। এই প্রত্যেকটা সেল একটা একটা একটি করে জায়গা না, এবং প্রত্যেকটা সেলে কিছু ইনস্ট্রাকশনস বা কিছু কমান্ডস থাকে। সো ফার্স্ট সেলে এখানে আছে প্রসেস স্টেট, সেকেন্ড সেলে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, যেটাকে মানে প্রসেস নাম্বার বা প্রোগ্রাম কাউন্টার থাকে, যে লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউট। প্রোগ্রাম কাউন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনারা হচ্ছে আর্কিটেকচার বা মাইক্রোপ্রসেসর পড়লে আরো একটু ভালো বুঝবেন, যে আমাদের প্রসেস যখন এই এক্সিকিউশনে যায় তখন একটা করে লাইন এক্সিকিউট হয়, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা সি ল্যাঙ্গুয়েজের কথাই ধরেন। তো অনেকগুলো লাইন যদি আপনার কোডে থাকে, একটা করে লাইন এক্সিকিউট হয়, এবং একটা লাইন এক্সিকিউট হওয়ার পরে প্রোগ্রাম কাউন্টারটার ভ্যালুটা ইনক্রিজ হয়ে পরের লাইনকে ইন্ডিকেট করা শুরু করে। তো তখন ও পরের লাইনে চলে যায় এক্সিকিউশনের জন্য। এই জায়গাটা এখানে বলতেছে যে লোকেশন অফ ইনস্ট্রাকশন টু নেক্সট এক্সিকিউট, পরের কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হবে সেটার অ্যাড্রেসটা হচ্ছে এই প্রোগ্রাম কাউন্টারে থাকে, সেটার মেমোরি অ্যাড্রেসটা। এবার হচ্ছে সিপিইউ রেজিস্টার, প্রসেস সেন্ট্রিক সব রেজিস্টারকে এখানে হচ্ছে আর কি এখানে রেখে দেয়। সো রেজিস্টারের মধ্যে আমরা কি থাকে, আমাদের প্রসেস রিলেটেড যে ইনফরমেশন যে ডেটাগুলা, সেই ডেটাগুলো বেসিক্যালি রেজিস্টারে হচ্ছে হোল্ড হয়, সেগুলো হচ্ছে এই পার্টটাতে থাকছে। সিপিইউ শিডিউলিং ইনফরমেশন, যেমন প্রায়োরিটি বা শিডিউলিং কিউ পয়েন্টার্স। শিডিউলিং এর ব্যাপারটা হচ্ছে আমরা শিডিউলিং অ্যালগরিদম বোঝার সময় আরেকটু ক্লিয়ার হবে, যে আমার কাছে যখন অনেকগুলা প্রসেস আসছে তখন এই অনেকগুলা প্রসেসের মধ্যে আমার কাছে লিমিটেড প্রসেসিং ইউনিট আছে, আমি কাকে কখন অ্যালোকেট করব, কিসের বেসিসে অ্যালোকেট করব, সেই ইনফরমেশনটা হচ্ছে থাকে এই সিপিইউ শিডিউলিং ইনফরমেশন প্রায়োরিটির মধ্যে। এরপরে মেমোরি ম্যানেজমেন্ট ইনফরমেশন, সেম কোনটার জন্য কোন মেমোরি অ্যালোকেট হবে এটাও প্রায়োরিটি বেসিসে সেই ইনফরমেশনটা এখানে থাকে। আর অ্যাকাউন্টিং ইনফরমেশন থাকে, যে কতটুকু মানে সিপিইউ এখন পর্যন্ত ইউজ হয়েছে, কতটুকু ক্লক টাইম এখন পর্যন্ত ইলাপস হয়েছে বা টাইম লিমিট, সেইগুলো হচ্ছে ডিটেলসটা হচ্ছে এখানে থাকে। টাইম লিমিটটা একটা কারণ হচ্ছে ওই যে আমরা যে হচ্ছে ইনফাইনাইট লুপের কথা বলি, ওই ইনফাইনাইট লুপ গুলো কিন্তু একটা পার্টিকুলার টাইম লিমিটের পরে অটোমেটিক এক্সিট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়। সো ওই জিনিসটার কনসেপ্ট আপনি একটু মনে রাখতে পারেন টাইম লিমিট বা মেমোরি মানে টাইম লিমিটটা বোঝার জন্য। এরপর দেখেন ইনপুট আউটপুট ইনফরমেশন, ইনপুট আউটপুট ডিভাইস কি অ্যালোকেট করা লাগবে, লিস্ট কোন কোন ফাইল ওপেন আছে ইনপুট আউটপুটের জন্য, এইগুলোর ইনফরমেশনটা হচ্ছে এক জায়গায় থাকে, ঠিক আছে? সো প্রসেস কন্ট্রোল ব্লকে আমাদের কাছে অনেকগুলো জিনিস থাকে এই পুরা প্রসেস এক্সিকিউশনের ব্যাপারটাকে স্মুথলি হ্যান্ডেল করার জন্য। এখন একটা নতুন কনসেপ্ট দেখেন, যে সিপিইউ এর সুইচিং ফ্রম প্রসেস টু প্রসেস। আমরা যে বলছি যে
আমরা মাল্টি প্রোগ্রামিং এর কনসেপ্ট বলছি বা একসাথে অনেকগুলো প্রসেস রান করার কথা বলছি। সো এখানে দেখেন যে একটা প্রসেস থেকে একটা প্রসেসের সিপিইউ মানে আপনার প্রসেসিং ইউনিটকে সুইচ করা হয় কিভাবে। সাপোজ আপনার P1 এ আপনি প্রসেসিং ইউনিটকে করেছেন, অ্যালোকেট করার পরে এটা এক্সিকিউট হচ্ছিল, এই টাইমটা পর্যন্ত এটা এক্সিকিউট হচ্ছিল। এই টাইমটা এখানে এসে হচ্ছে একটা সিস্টেম কল বা একটা ইন্টারাপ্ট হয়েছে। ইন্টারাপ্ট হওয়ার সময় আপনি কি করবেন, ওই প্রসেসটা যেই স্টেটে আছে, আপনার স্টেট আমরা কি কি পড়েছিলাম, নিউ, এরপর রানিং আছে, এরপর ওয়েটিং স্টেট আছে। সো যেই স্টেটে আমার প্রসেস P0 রাইট নাও আছে, সেই স্টেটটাকে সেভ করবে পিসিবিতে। পিসিবি কি ছিল আমাদের, প্রসেস কন্ট্রোল ব্লকে, এই যে এই জায়গাটাতে সেভ করবে। সেভ করার পরে কি করবে, ওই যে ইন্টারাপ্ট বা সিস্টেম কল সেটাকে মিট করবে। সেটাকে মিট করলো, হয়তো ওই সিস্টেম কলে বলেছে যে তুমি প্রসেস এ থামিয়ে প্রসেস এই যে প্রসেস 0 থামিয়ে প্রসেস 1 কে রান করা শুরু করো। সো ওইটাকে ও বুঝে নিয়ে এখন কি করতেছে যে ও প্রসেস 1 এর স্টেটটাকে রিলোড করে নিচ্ছে। প্রসেস 1 এর স্টেটকে রিলোড করে প্রসেস 1 কে এক্সিকিউট করা শুরু করেছে। এরপরে এইটার এক্সিকিউশনের পরে আবার যদি কোনো একটা সিস্টেম কল আসে যেখানে আবার বলছে যে প্রসেস এইবার তুমি প্রসেস 0 কে আবার রান করো, তখন ওই এক্সিকিউশনটা থামিয়ে আবার এই যে P1 এর যে স্টেটটা সেটাকে সেভ করে নিল। সেভ করে নিয়ে আবার হচ্ছে প্রসেস 0 যেটা সেটা এক্সিকিউট করা শুরু করলো। এখান থেকে আমরা যে প্রিভিয়াসলি সেভ করেছিলাম সেখান থেকে আবার সেই স্টেট থেকেই আবার এটা এক্সিকিউশন শুরু হলো। ঠিক আছে। সো প্রসেসের মধ্যে মানে সিপিইউটা কিভাবে ডিফারেন্ট একটা প্রসেস থেকে একটা প্রসেসে সুইচ করে এবং সেটা সুইচ করার ক্ষেত্রে কোন জিনিসগুলো সিপিইউ মেইনটেইন করে সেটা জাস্ট আপনি এখানে এই ফ্লো চার্টটা থেকে একটু বুঝতে পারলেন। ঠিক আছে। প্রসেস রিপ্রেজেন্টেশন দ্যাটস নট মাচ ইম্পর্টেন্ট, এটা আমরা স্কিপ করতে পারি। এরপর আসছে হচ্ছে প্রসেস শিডিউলিং, এটা ইম্পর্টেন্ট। প্রসেস শিডিউলিং কথা আমরা বারবার বলছি, শিডিউলিং টার্মটা অনেকবার শুরুর ক্লাস থেকেই বলে আসছি। প্রসেস শিডিউলিং এর ব্যাপারটা হচ্ছে যে এই যে সেম কনসেপ্ট যে আমরা অনেকগুলো অ্যাভেলেবল প্রসেসের মধ্যে আমার সিপিইউ কে নেক্সট এক্সিকিউশনের জন্য কোন প্রসেসকে অ্যালোকেট করব আর কি, সেটা আমরা প্রসেস শিডিউলারের থ্রুতে সিলেক্ট করব। আমার কাছে সাপোজ 10টা প্রসেস আছে এবং আমার সিপিইউ প্রসেসিং ইউনিট আছে 3টা। সো এই 10টার মধ্যে কোন 3টা প্রসেসকে আমি এই প্রসেসিং ইউনিটকে মানে কোন 3টা প্রসেসকে প্রসেসিং ইউনিট ইউজ করতে দিব সেটা আমার সিলেকশনটা হচ্ছে প্রসেস শিডিউলার। এটার জন্য আমরা কি করি, শিডিউলিং কিউ মেইনটেইন করি। আপনারা যদি চিন্তা করেন আপনারা যে কোনো একটা সার্ভিস নিতে গেলে আমাদের কি লাইনে দাঁড়ানো লাগে না, ওই লাইনটা হচ্ছে এই যে প্রসেসের কিউ, যে প্রসেসগুলো কোনটার পর কোনটা এসেছে ওটা একটা লাইন আছে আমাদের কাছে, এখান থেকে আমরা সিলেক্ট করব। সো জব কিউ হচ্ছে সেট অফ অল প্রসেস ইন দ্য সিস্টেম। অল প্রসেস যেটা আমি রান করার জন্য এক্সিকিউট করার জন্য কমান্ড দিয়েছি সবগুলো একটা কিউয়ের মধ্যে একসাথে থাকে, সেটাকে বলে জব কিউ। সেট অফ অল প্রসেস রিসাইডিং ইন মেইন মেমোরি রেডি অ্যান্ড ওয়েটিং টু এক্সিকিউট, এটা হচ্ছে রেডি কিউ। মেইন মেমোরি কি, মেইন মেমোরি হচ্ছে আমাদের র্যাম। সো জব কিউতে আমাদের প্রোগ্রাম যেগুলো আমি রান করতে চাচ্ছি সেই প্রসেসগুলো আমার কাছে আছে, কিন্তু যেই প্রসেসগুলো অলরেডি মেইন মেমোরিতে কিছু চলে গেছে রেডি বা ওয়েটিং স্টেটে আছে। রেডি মানে আমার প্রসেসকে কিছু মানে মানে সিপিইউ অ্যালোকেট করা হয়েছে, বা কিছু প্রসেস হয়তো ইনপুট আউটপুট বা কোনো ইন্টারাপ্টের জন্য ওয়েটিং স্টেটে আছে, এগুলো সব হচ্ছে আমাদের রেডি কিউতে রয়েছে। ঠিক আছে। কোন কিউতে কে আছে একটু খেয়াল করে রাখবেন, কারণ এর পরে এগুলা রিলেভেন্ট কনসেপ্ট আসবে। এরপর আসতেছে হচ্ছে ডিভাইস কিউ। ডিভাইস কিউতে হচ্ছে ওই প্রসেসগুলো আছে যেগুলো কোনো ইনপুট আউটপুট ডিভাইসের জন্য ওয়েট করতেছে। তিন ধরনের কিউ আছে, এই 3টা কিউ নিয়ে হচ্ছে আমরা প্রসেস শিডিউলিং এর কাজটা সিস্টেমেটিক্যালি কমপ্লিট করি। এরপর বলছে যে প্রসেস মাইগ্রেট এমং ভেরিয়াস কিউজ। জব কিউ থেকে রেডি কিউতে আসতে পারে কোন একটা প্রসেস, আবার রেডি কিউ থেকে ডিভাইস কিউতে যেতে পারে। ঠিক আছে। আবার ডিভাইস কিউ থেকে ব্যাক টু রেডি কিউ চলে আসতে পারে। এই যে মাইগ্রেট করছে এক একটা কিউ থেকে আরেকটা কিউতে, এইটা হচ্ছে এই কথাটা এখানে বলছে যে ভেরিয়াস কিউ এর মধ্যে প্রসেসগুলো মাইগ্রেট করে। এই যে জিনিসটা বললাম এই জিনিসটার একটা ডায়াগ্রাম এখন আমরা দেখছি, যে প্রথমে অপারেটিং সিস্টেমের থেকে রেডি মানে রেডি জব কিউ থেকে, বেসিক্যালি এই সাইডে আমাদের জব কিউ আছে, এই যে আসতেছে এই জিনিসটা আসতেছে যে জব কিউ এর থেকে রেডি কিউতে ঢুকেছে কিছু প্রসেস। ঢোকার পরে তারা তো সিপিইউর সাথে কন্ট্যাক্ট করছে, সিপিইউর সাথে কন্ট্যাক্ট করে তাদের যদি এক্সিকিউশন কমপ্লিট হয়ে যায় তারা বের হয়ে যাচ্ছে। আর যদি তার ইনপুট আউটপুট রিকোয়েস্ট থাকে তখন ইনপুট আউটপুট রিকোয়েস্টে এসে ইনপুট আউটপুট কিউ বা ডিভাইস কিউ যেটা, এই কিউতে আবার চলে আসছে। এই কিউতে এসে বসে থাকতেছে যতক্ষণ না ইনপুট আউটপুট
কে ও অ্যালোকেটেড পাচ্ছে নিজের কাজের জন্য ততক্ষণ এখানেই থাকে। ইনপুট আউটপুটকে ডিভাইসকে অ্যালোকেশন হয়ে গেলে ওই কাজটা কমপ্লিট করে আবার রেডি কিউতে যায়, আবারও সে সিপিইউতে গিয়ে প্রসেসিং ইউনিট ইউজ করে তার বাকি কাজগুলো কমপ্লিট করে তারপর এক্সিট করে। এরপরে আসতেছে কি টাইম স্লাইস এক্সপায়ার্ড। তার জন্য বরাদ্দ যে টাইম স্লাইসটা যদি এক্সপায়ার হয়ে যায়, ওই সময়ের ভিতরে যদি সে পার্টিকুলার কাজটা প্রসেসিংটা কমপ্লিট না হয় তাহলে আবার রেডি কিউতে চলে আসে, আবারও এক্সিকিউশনটা শুরু হয়। এরপর বলছে আরেকটা কি ফর্ক এ চাইল্ড। ফর্ক এ চাইল্ড কি এই প্রসেসের কোন একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট হচ্ছে, একটা কোন একটা প্রসেস রান আমরা যখন করি, কোন একটা অ্যাপ্লিকেশন যখন আমরা রান করি, সাপোজ আমি বললাম যে আমি সেটিংস এ গিয়েছি, সেটিংস থেকে আমি অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রামে গিয়েছি, অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রাম থেকে আমি কোন একটা সফটওয়্যার সিলেক্ট করেছি, সাপোজ আমি ওয়ার্ড সফটওয়্যারটাকে সিলেক্ট করেছি এবং সেটাকে আমি আনইনস্টল করছি বা আমি সেটাকে ফিক্স করার চেষ্টা করছি। সো এই যে আমার সেটিংসটা ওপেন হয়েছে, এটার চাইল্ডটা কি? এটা চাইল্ড হচ্ছে অ্যাপ্লিকেশন এন্ড প্রোগ্রাম যে ইয়াটা ওপেন করা। তো এইটা হচ্ছে ফর্কে চাইল্ড। আমি যে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনের ভেতরে আস্তে আস্তে সামনে আগাচ্ছি, কয়েকটা প্রসেস একটার পর একটা প্রসেস হচ্ছে, এই আগের প্রসেসের পরে যে সেকেন্ড প্রসেসটা মানে আমার মাদার প্রসেসটা যেই সেকেন্ড প্রসেসটা ওপেন করে দিল সেটা হচ্ছে আমার চাইল্ড প্রসেস বেসিক্যালি। সো এটা ফর্ক হইলে তো চাইল্ডটা প্রথমে এক্সিকিউট হয়, এরপর আবার মাদার প্রসেসটা গিয়ে এক্সিকিউশন হওয়া শুরু করে। ঠিক আছে? সো এইটার বাইরে আর কি হইতে পারে? ইন্টারাপ্টের জন্য ওয়েট করা। কোন একটা ইন্টারাপ্ট হইলে সেটা ইন্টারাপ্টটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আবার রেডি কিউতে এসে বাকিটা কমপ্লিট করবে। ঠিক আছে? সো আপনাকে যদি বলা হয় যে এই সিমিলার, যদি আপনাকে এমনিতে বলা হয় যে প্রসেস শিডিউলিং এর রিপ্রেজেন্টেশন করো বা হচ্ছে কিউ অ্যালগরিদমটাকে কিউইং ডায়াগ্রামটাকে হচ্ছে লিখো, তাহলে তো আপনারা ইজিলি এক্সপ্লেন করতে পারতেছেন। যদি আপনাকে বলা হয় যে আমার এইরকম একটা প্রসেস ছিল, সেই প্রসেসটাতে এতক্ষণ পর্যন্ত চলছে, চলার পরে সেটার হচ্ছে টাইম স্লাইস এক্সপায়ার হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে অন্য একটা প্রসেস চলেছে, এরকম যদি কয়েকটা লাইন বলা থাকে এবং তারপরে বলা থাকে যে ঠিক আছে এই পার্টিকুলার কেসের জন্য তুমি আমাকে কিউইং ডায়াগ্রাম মানে আপনারা কিউইং ডায়াগ্রাম ড্র করে দেন, তখন আপনাকে কিন্তু ওই পার্টিকুলার কেসগুলোকে মেনশন করেই ডায়াগ্রামটা ড্র করতে হবে। ঠিক আছে? আমরা এরপর আসি শিডিউলারে। শিডিউলারের এই কনসেপ্ট গুলাকে আমি জানি না অ্যাকচুয়ালি ক্লাসে কারা শুনছেন বা রেকর্ড করতেছেন কিনা, পরবর্তীতে শুনবেন কিনা, নাকি নিজেরা পড়ে নেবেন, এটা আপনাদের উপরে। কিন্তু মানে অনলাইন ক্লাস বলে আমি বেসিক্যালি ওরকম ভাবে কিছু বললাম না, বাট অফলাইন ক্লাসে গিয়ে যখন আপনি দেখবেন যে এই শিডিউলার এইখান থেকে কিছু শুনে আসেন নাই, তখন কিন্তু বুঝতে পারবেন না পরের ক্লাসে। কারণ পরের ক্লাসে আমরা জব শিডিউলিং অ্যালগরিদম, সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমে যাব। সো এই কনসেপ্ট গুলো পরের ক্লাসে আপনাকে লাগবে। ঠিক আছে? সো আমরা পড়ায় ফেরত আসি আবার। দেখেন শিডিউলার, লং টার্ম শিডিউলার আর শর্ট টার্ম শিডিউলার। আমার কাছে দুই ধরনের শিডিউলার আছে। একটা হচ্ছে আমরা প্রসেসকে শিডিউল করি যে কাকে আমি কখন রেডি কিউতে নিয়ে এসে এক্সিকিউশন শুরু করব, সেটাকে বলছে হচ্ছে লং টার্ম শিডিউলার বা জব শিডিউলার। আর আমি যখন বলছি যে কাকে মানে আমি কোন প্রসেসকে পরবর্তীতে এক্সিকিউট করব এবং সিপিইউ কে অ্যালোকেট করব, সেটা হচ্ছে আমার সিপিইউ শিডিউলার। সেটা হচ্ছে বেসিক্যালি আমার সিপিইউ শিডিউলার বা শর্ট টার্ম শিডিউলার। ঠিক আছে? তো এখানে যদি হচ্ছে দেখি আমরা যে জব শিডিউলার ব্যাপারটা আমরা রেডি কিউ একটু আগে দেখে আসছি। রেডি কিউ কি ছিল কারো কি মনে আছে? রেডি কিউ ছিল হচ্ছে সিপিইউ কে অ্যাসাইন করার জন্য, সিপিইউ কে অ্যাসাইন করার আগে যে কিউতে আমাদের জবগুলো থাকছে সেই কিউটা হচ্ছে রেডি কিউ, যে সেট অফ অল প্রসেসেস রিসাইডিং ইন মেইন মেমোরি ওয়েটিং টু এক্সিকিউট, এক্সিকিউশনের জন্য ও ওয়েট করতেছে। তো এই কিউতে হচ্ছে জব আসাটা হচ্ছে আমার জব শিডিউলারের কাজ। আর এই কিউ থেকে পরবর্তীতে যে সিপিইউর কাছে যাচ্ছিল, এইখানে যে আসতেছিল, এইখানে আসার জায়গাটার কাজটা হচ্ছে আমাদের শর্ট টার্ম শিডিউলারের কাজ। সিপিইউ কে অ্যালোকেট কাকে সিপিইউ কে অ্যালোকেট করে দিবে, কোন কোন প্রসেসকে, আর কোন প্রসেস পরবর্তীতে রান হবে, এইটা কাজ করবে। ঠিক আছে? সো সামটাইমস একটাই শিডিউলার থাকে একটা সিস্টেমে। তো এরপর দেখেন যে শর্ট টাইম শিডিউলারকে খুব ফ্রিকোয়েন্টলি ইনভোক করা হয়।
আমার রেডি কিউতে অনেকগুলো প্রসেস আছে, আমি মিলি সেকেন্ড পর পর হচ্ছে শর্ট টাইম শিডিউলার ইনভোক করবো এবং এখান থেকে প্রসেসকে সিপিইউ কে অ্যালোকেট করে দিয়ে আমার এক্সিকিউশনটা কমপ্লিট হয়ে বের হয়ে যাবে। কারণ দ্রুতই আমার এক্সিকিউশন কমপ্লিট হয়ে বের হয়ে গেলে আমি আবার শর্ট টাইম শিডিউলকে কল করবো যে পরের প্রসেস পাঠাও। সো এটা হচ্ছে কি বলছে, যেটা খুব ফ্রিকোয়েন্টলি কল হয়, এই জন্য ইনভোক হয়। আর লং টার্ম শিডিউলার হচ্ছে একটু ইনফ্রিকুয়েন্টলি হয়, যে সেকেন্ড বা মিনিট একটু স্লো। কারণ কি, আমার রেডি কিউতে কিন্তু অলরেডি 10-20টা প্রসেস আছে। সো রেডি কিউ থেকে এনাফ স্পেস ফাঁকা না হওয়া পর্যন্ত আমি রেডি কিউতে লং টার্ম শিডিউলারকে কল করে রেডি কিউতে কিন্তু কোনো প্রসেস আনতে পারছি না। সো এখানে আমার যখন এখানকার এই কিউ এর প্রসেসগুলো এক্সিকিউট হয়ে সিপিইউ থেকে বের হয়ে যাচ্ছে, এক্সিট হয়ে যাচ্ছে, তারপরে আমার রেডি কিউটা ফাঁকা হচ্ছে বা আমার রেডি কিউতে মেমোরি আসতেছে আবার নতুন একটা প্রসেস অ্যালোকেশনের জন্য। এই জন্য বেসিক্যালি এইখানে বলতেছে যে লং টার্ম শিডিউলারটা একটু ইনফ্রিকুয়েন্টলি কম্পারেটিভ টু শর্ট টার্ম শিডিউলার, এটা একটু কম ইনভোক হয়, একটু স্লো। এবার একটা কথা বলছি দেখেন, যে লং টার্ম শিডিউলার কন্ট্রোল দ্য ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং। লং টার্ম শিডিউলার কি ছিল? লং টার্ম শিডিউলার হচ্ছে আমরা কাকে কাকে কোন কোন প্রসেসকে রেডি কিউতে নিয়ে আসবো সেইটা, ঠিক আছে? এখন রেডি কিউতে নিয়ে আসার মানে হচ্ছে আমরা সিপিইউ এর অ্যালোকেশন করতেছি। সিপিইউ অ্যালোকেশন মানে আমরা যদি মনে করি যে আমরা অনেকগুলো প্রসেসকে একই সময়ে প্যারালাল প্রসেসিং করতে পারি, তখন কিন্তু আমরা রেডি কিউতে বেশি বেশি প্রসেস আনতে পারবো। তো এই জায়গা থেকে বলতেছে যে ডিগ্রি অফ মাল্টি প্রোগ্রামিং, যে আমার মাল্টি প্রোগ্রামিং এর ডিগ্রিটা কন্ট্রোল করে এখানে, যে এটা কত দূর পর্যন্ত মাল্টি প্রোগ্রামিং করা পসিবল, যে 10টা প্রসেস একসাথে রান করা পসিবল, নাকি 100টা প্রসেস একসাথে রান করা পসিবল, নাকি 1000টা প্রসেস। এইটার ডিগ্রিটা হচ্ছে লং টার্ম শিডিউলার কন্ট্রোল করে, ঠিক আছে? এরপরে বলছে যে প্রসেসকে ইদার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস অথবা সিপিইউ বাউন্ড প্রসেস, এই দুই ভাবে ডিসক্রাইব করা যায়। একটা হচ্ছে যে মোর টাইম, যেটা ইনপুট আউটপুটে কাজে লাগে, শর্ট সিপিইউ বার্স্ট কাজ, মানে সিপিইউ মানে প্রসেসিং কাজ কম, ইনপুট আউটপুট বেশি। আর সিপিইউ বাউন্ড হচ্ছে যে কম্পিউটেশন বেশি, হ্যাঁ, অনেক লং লং সিপিইউ বার্স্ট আর কি থাকে, মানে লং ক্লক সাইকেলটা থাকে। আর মানে কিছু টাস্ক আপনি চিন্তা করেন যে কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সাপোজ আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমি কি করি, আমি ডেটা ইনপুট দেই, আমি ইনপুট আউটপুট ডিভাইসের কাজটা বেশি, ওখানে ওখানে কিন্তু কম্পিউটেশনের কাজ নাই। কিন্তু আমি যদি একটা কমপ্লেক্স পাইথন প্রোগ্রাম যেখানে অনেক রকম কম্পিউটেশন দিয়ে রান করার চেষ্টা করি সেটা, তাহলে সেখানে আমার একটা ধরেন আমি সেট অফ ইনপুট, আমি ধরেন একটা লুপ চালাচ্ছি 1 থেকে 100 পর্যন্ত, আমি বললাম 1 থেকে 100 সবগুলো টেবিল প্রিন্ট করো। তো এই কাজটাতে আমার ইনপুট আউটপুটের কাজ খুব বেশি নাই, কারণ ইনপুট আমি বলেই দিছি যে 1 থেকে 100, আর আমার টেবিল গুলোকে প্রিন্ট করা লাগতেছে। সো কম্পিউটেশনটাতে বেশি কাজ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার সিপিইউ বাউন্ড প্রসেস হয়ে যাচ্ছে তখন, যে সিপিইউ কম্পিউটেশন রিলেটেড কাজে তার সময়টা বেশি লাগছে। আর আমি যখন বলছি যে আমি ওয়ার্ডে ইনপুট দিচ্ছি এবং ওয়ার্ডে আমি ফাইল সেভ করার ট্রাই করতেছি, তখন হচ্ছে আমার ইনপুট আউটপুট বাউন্ড প্রসেস হচ্ছে, সেটা আইও বাউন্ড প্রসেস হচ্ছে, ঠিক আছে? বেশি সময় আমরা আইওতে দিচ্ছি আর কি। তো এরপরে আমরা একটা আরেক রকম শিডিউলিং মানে শিডিউলার দেখছি, সেটা হচ্ছে মিড টার্ম শিডিউলার। যদি আমাদের ডিগ্রি অফ মাল্টিপল প্রোগ্রামিং ডিক্রিজ করার প্রয়োজন হয়, তখন আমরা মিড টার্ম শিডিউলারকে মানে অ্যাড করতে পারি। মিড টার্ম শিডিউলারের কনসেপ্টটা হচ্ছে সোয়াপিং। সোয়াপিং সম্পর্কে আপনারা কম্পিউটার আর্কিটেকচারে গিয়ে আরো পড়বেন। সোয়াপিং এর মেইন কনসেপ্টটা কিরকম? মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমি যে আপনাদেরকে আমরা যে মেমোরি স্ট্যাক গুলা বারবার আঁকাই, ড্রতে গেলে, আচ্ছা আমি এখান থেকেই দেখাই, আগের একটা মেমোরি স্ট্যাক দিয়ে দেখাই। আচ্ছা, মনে করেন যে এরকম একটা টেবিল আছে, এই লেখাগুলো ডিফারেন্ট, ঠিক আছে? এই লেখাগুলো না, এরকম একটা টেবিল হচ্ছে আমার র্যাম সাইজটা বোঝাচ্ছে, ঠিক আছে? এই র্যামের মধ্যে আমার এখানে একটা প্রসেস 1 আছে, এখানে প্রসেস 2 আছে, এখানে প্রসেস 3 আছে। এই তো প্রসেস 1 হয়তো 4 কেবি জায়গা নিয়েছে, প্রসেস 2 হয়তো বলতে পারি 500 এমবি জায়গা নিয়েছে, প্রসেস 3 হয়তো আবার 10 বা 20 এমবি জায়গা নিয়েছে। তো এই প্রসেসগুলো রান হচ্ছে র্যামের মধ্যে রয়েছে, ঠিক আছে? এরপরে আমার কাছে আমার র্যামের সাইজ আমি বললাম যে খুবই কম, র্যামের সাইজ আমি বললাম যে 500 এমবি, মানে আমাদের 500 এমবি, মানে আমি 500 এমবির একটা প্রসেসর সাইজ বললাম, তো ধরেন আমি বললাম যে 1000 এমবির হচ্ছে র্যামের সাইজ, মানে 1 জিবি একটা র্যাম। তো 1 জিবি র্যামের মধ্যে আপনি যদি ওই 2-3টা প্রসেস নিয়ে চলে আসেন, আর কোনো প্রসেসকে কিন্তু ওখানে অ্যালোকেট করতে পারতেছেন না। তো এই মিড টার্ম শিডিউলার কি বলে? মিড টার্ম শিডিউলার বলে যে আপনি নিয়ে আসেন এখানে আপনি কতগুলো প্রোগ্রামকে নিয়ে আসার পরে, যে অর্ধেক রান করার পরে বা পার্শিয়াল রানিং করার পরে কোন একটা প্রসেস, ধরেন প্রসেস 2 কে বের করে দেন, র্যাম থেকে বের করে দিয়ে আবার প্রসেস 4 কে ঢুকান,
আবার প্রসেস 4 এর কিছুটা রান হওয়ার পরে প্রসেস 4 কে বার করে দিয়ে আবার হচ্ছে অন্য একটা প্রসেস ঢুকান। সো এই যে প্রসেস মেমোরি থেকে প্রসেসকে বের করে দিয়ে ডিস্কে রাখা, ডিস্ক মানে হার্ড ডিস্কে তো ও অলরেডি ছিল ওখানে রাখা, আবার ডিস্ক থেকে এক্সিকিউশনের জন্য আমার মেমোরিতে নিয়ে আসা, এই কনসেপ্টটাকে বলা হচ্ছে সোয়াপিং। সোয়াপিং করা কিভাবে, রেডি কিউ থেকে সোয়াপ আউট করে দেয়, রেডি কিউ থেকে সিপিইউ থেকে কিছু এক্সিকিউশনের পরে সোয়াপ আউট করে দেয়, আবার এই যে প্যারালালি পার্শিয়ালি এক্সিকিউটেড প্রসেসকে আবার রেডি কিউতে ঢোকায়। ঠিক আছে, সো এইটা আপনি এটাকে বলতেছে হচ্ছে মিড টার্ম শিডিউলারের কনসেপ্ট। সো এটার জন্য আপনার মাল্টি প্রোগ্রামিং এর ডিগ্রিটা হচ্ছে মানে সিপিইউ এর প্রয়োজনীয়তাটা কমতেছে, কারণ আপনি একই প্রসেসিং ইউনিটকেই কাজে লাগাচ্ছেন, শুধু আপনি মানে ভাগ ভাগ করে, মানে আপনি এটাকে এরকম ভাবে ধরতে পারেন সোজা কথায় যে আমার কাছে আপনারা ক্লাসের স্টুডেন্ট আছেন 10 জন, আমার কাছে আসতেছেন, মানে একসাথে আমার কাছে 10 জন চলে আসছেন। তো আমি বললাম ঠিক আছে, আমি 1 নাম্বার জনের সাথে 2 মিনিট কথা বললাম, তারপর 1 নাম্বারকে পাশে সাইড করে সরিয়ে 2 নাম্বার জনের সাথে আরো 5 মিনিট কথা বলে আবার 2 নাম্বার জনকে পাশে সরিয়ে আবার 1 নাম্বার জনের কাছে আসলাম। ঠিক আছে, আমি যে ল্যাবে যে আপনাদের কাছে ঘুরে ঘুরে কাজের কথা বলি, সো এরকম একটা কনসেপ্ট আপনি চিন্তা করতে পারেন মিড টার্ম শিডিউলার। এরপরে এই যে আমরা বলছি যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে মানে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস সোয়াপ করার কথাটা যে বলছি, এই সোয়াপিং এর জন্য আমার সিপিইউ কে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে সুইচ করা লাগে। সেই সুইচের কনসেপ্টটা হচ্ছে কনটেক্সট সুইচ। সিপিইউ যখন আরেকটা প্রসেসে সুইচ করে তখন সেই সিস্টেমকে আগের প্রসেসের স্টেটটা সেভ করে রাখা লাগে। আমরা কিন্তু বলছি যে আমাদের প্রসেসের ভিতরে স্টেট আছে অনেক রকমের, সেই স্টেট পিসিবির মধ্যে আমাদের স্টেটটা সেভ থাকে। সো ওল্ড প্রসেসটা কত দূর পর্যন্ত এক্সিকিউশন হয়েছিল, আমি 1 নাম্বার জনের সাথে কতটুকু কথা বলেছি, সেকেন্ড টাইম গিয়ে আমাকে বাকি কতটুকু কথা বলতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই কথাটা এখানে বলছে যে সেভ স্টেটটা এখানে হচ্ছে মানে এই লাস্ট স্টেটটা এখানে হচ্ছে সেভ করে রাখা থাকে, এবং কনটেক্সট সুইচের পরে গিয়ে ওই সেভ স্টেটটাকে আবার রিলোড করে ওই স্টেটের পর থেকে রান করা শুরু হয়। ঠিক আছে, সো কনটেক্সট অফ এ প্রসেস রিপ্রেজেন্ট ইন দ্য পিসিবি। এই যে পিসিবি কথা বলছে, আবার পিসিবিতে আমাদের কনটেক্সটটা থাকে বা সেভ স্টেটটা থাকে, ওখান থেকে আমরা হচ্ছে মানে কনটেক্সট সুইচ করতে পারি, মানে সিপিইউ কে সুইচ করাতে পারি। ওকে, সো কনটেক্সট সুইচ টাইম ইজ ওভারহেড। সুইচিং করার সময় মানে একটা সিপিইউ মানে আমার প্রসেসিং ইউনিট একটা কনটেক্সট থেকে একটা কনটেক্সটে বা একটা প্রসেস থেকে একটা প্রসেসে যাওয়ার সময় কিছুটা সময় লাগে, কিছুটা সময় খরচ হয়, সেটাতে কোনো ইউজফুল টাস্ক ওই সময় করতে পারে না। সো যত কমপ্লেক্স হবে অপারেটিং সিস্টেম আর পিসিবিটা, তত হচ্ছে কনটেক্সট সুইচের সময়টা তত বেশি বাড়বে। ঠিক আছে, সো কনটেক্সট সুইচের একটা মানে সংক্ষিপ্ত একটা ওভারভিউ এখানে আছে, বই থেকে ডিটেইলসটা একটু দেখে নিয়েন। এরপরে আসতেছে হচ্ছে আমাদের অপারেশনস অন প্রসেস। এই যে আমরা যে কিওয়ার্ডস গুলো পড়েছি, বলেন ম্যাম আজকে এই পর্যন্ত পড়াইলেই হয় না? অনেকগুলো পড়ছি না। হ্যাঁ বাবা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি আরেকটুখানি পড়াইতে পারি, অ্যাটলিস্ট এই ইন্টার প্রসেস কমিউনিকেশনটা বাদে এর আগের পার্টটুকু একটু পড়াই, এই যে অপারেশনস অন প্রসেসটা একটু পড়াই। কারণ কি আমি বলছি তো আপনাদেরকে পরীক্ষাও নিতে হবে, এরপর সিলেবাসটা কমপ্লিটও করতে হবে। আপনারা একটু শুনেন, আর দরকার হয় যেহেতু অনলাইন ক্লাস, আপনারা পরবর্তীতে রেকর্ডিংটা একটু শুনতে পারেন, তারপর ক্লাস শেষে আমার থেকে আরেকবার না হয় ওভারভিউটা নিয়ে নিলেন যদি একেবারে না বুঝেন। কিন্তু এই সময় একটু বেশি করে নিতে পারতে হবে বাবা, নাহলে আমি তো সিলেবাস শেষ করতে পারবো না। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, আমি জাস্ট অপারেশনগুলো একটু ডিসকাস করে এরপরে আমি ছেড়ে দিচ্ছি। এমনি তো আমাকে 10:30টার মধ্যে ছাড়তে হবে আপনাদের। ওকে, তো আমরা প্রসেসের স্টেট গুলো যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রসেস অনেকগুলো স্টেটে থাকতে পারে, রানিং স্টেট, ওয়েটিং স্টেট। হ্যাঁ, তো ওই সময় আমরা দেখেছিলাম যে প্রসেস প্রথমটা হচ্ছে ক্রিয়েট হয়। তো এখন আমরা দেখছি যে প্রসেস এই যে ক্রিয়েট হয় বা রানিং স্টেটে যাচ্ছে, এই যে ডিফারেন্ট অপারেশন হচ্ছে প্রসেসের উপরে, সেগুলো আমরা জাস্ট একটু ওভারভিউ করবো যে অপারেশনস অন প্রসেস একটা কি, প্রসেস ক্রিয়েশন, টার্মিনেশন আর ডিটেইলড আরো কিছু রয়েছে। সো প্রসেস প্যারেন্ট প্রসেস কি করতে পারে, একটা চিলড্রেন প্রসেসকে ক্রিয়েট করতে পারে, যেটা একটা মানে একটা প্রসেসের ট্রি তৈরি করতে পারে। যখনই আমরা এই যে প্যারেন্ট চাইল্ডের একটা কনসেপ্ট আসে, তখনই ওই যে আমরা হচ্ছে একটা ট্রি স্ট্রাকচারের ফরম্যাটে এখানে ফলাইতে পারি। দেখেন যে PID1 এইটা হচ্ছে আমাদের মাদার প্রসেস, এই প্রসেস থেকে আমার এই প্রসেস ক্রিয়েট হয়েছে, এই 2 নাম্বার প্রসেস ক্রিয়েট হয়েছে, এবং লগ ইনে আরেকটা প্রসেস ক্রিয়েট হয়েছে, আর এইখান থেকে আরো 2টা প্রসেস ক্রিয়েট হয়েছে। সো এই চাইল্ড এবং মাদার প্রসেসের একটা রিলেশনশিপ আমরা
ট্রি থেকে মানে ট্রি অফ প্রসেস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবার বলছে যে প্রসেস আইডেন্টিফাই করা হয়ে হচ্ছে প্রসেস আইডেন্টিফায়ার দিয়ে পিআইডি দিয়ে, ঠিক আছে। আর বলছে যে রিসোর্স শেয়ারিং অপশন, আমরা যে বলছি যে প্যারেন্ট প্রসেস থেকে চিলড্রেন প্রসেস ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে কয়েক রকম ভাবে রিসোর্স শেয়ারিং হতে পারে। রিসোর্স শেয়ারিং অ্যাজ ইন আমার মেমোরি শেয়ারিং বা সিপিইউ এর প্রসেসিং ইউনিট শেয়ারিং, ঠিক আছে। তো এটা কি হতে পারে যে প্যারেন্ট আর চাইল্ড হচ্ছে সব রিসোর্স দুজনে শেয়ার করে করে ইউজ করবে। আরেকটা হতে পারে যে প্যারেন্টস এর কিছু রিসোর্সের মানে প্যারেন্টস এর কাছে যদি অনেকগুলো রিসোর্সের অ্যালোকেশন থাকে, ধরেন 10টা রিসোর্স আছে, সেখান থেকে সাবসেট মানে 3টা রিসোর্স কোন একটা চিলড্রেন শেয়ার করবে, 3টা রিসোর্স সাথে হচ্ছে শেয়ার্ড অবস্থায় থাকবে। আরেকটা কি হতে পারে যে কোনো রিসোর্স যারা শেয়ার করবে না দুজন একজনের সাথে। এই 3 ভাবে হচ্ছে রিসোর্স শেয়ারিং অপশন হতে পারে। আর কি হতে পারে, এক্সিকিউশন অপশনে 2 ভাবে হতে পারে, যে প্যারেন্ট আর চাইল্ড একই সাথে রান হইতে পারে। আর কি হতে পারে যে প্যারেন্টকে চাইল্ডের প্রসেসটা শেষ করার পর্যন্ত ওয়েট করে তারপর আবার প্যারেন্ট এক্সিকিউট করতে পারবে, এইটাও হইতে পারে, ঠিক আছে। সো এই কয়েক রকম ভাবে হচ্ছে প্রসেস ক্রিয়েশন হতে পারে এবং প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে রিলেশনশিপ থাকতে পারে। তো প্রসেস ক্রিয়েশনের ক্ষেত্রে কি হয় যে প্যারেন্টের একটা ডুপ্লিকেট হচ্ছে মানে চাইল্ড হচ্ছে একটা প্যারেন্টের অ্যাড্রেস থেকে ডুপ্লিকেশন তৈরি করে এবং সেখানে একটা প্রোগ্রামকে লোড করে। সেটার এই ইউনিক্স এক্সাম্পলটা এখানে দিচ্ছে যে আমরা বেশ এর আগের চ্যাপ্টারে মনে হয় দেখে আসছি যে ইউনিক্স এক্সাম্পল গুলা যে সিস্টেম কল করার জন্য কোন কোন এক্সাম্পল আর কি নেওয়া হয়, ফর্কার এক্সিকিউশন, এই যে কমান্ড গুলো, এই কমান্ড গুলা যে ইউজ হয়। তো ফর্ক মানে হচ্ছে আমার প্যারেন্ট চাইল্ড থেকে ফর্ক হয়ে একটা নতুন চাইল্ড প্যারেন্ট প্রসেস থেকে একটা ফর্ক হওয়ার পরে চাইল্ড প্রসেস তৈরি হয় এবং চাইল্ড প্রসেস এক্সিকিউশনে যাচ্ছে। চাইল্ড প্রসেস এক্সিট হওয়ার পরে প্যারেন্ট প্রসেস ততক্ষণ ওয়েটিং স্টেটে ছিল, তারপরে হচ্ছে প্যারেন্ট প্রসেস রিজিউম করতেছে। এখানে জাস্ট একটা কেস দেওয়া, যে কেসটা হচ্ছে এই কনসেপ্টের যে প্যারেন্ট ওয়েটস আনটিল দ্য চাইল্ড টার্মিনেট করার আগ পর্যন্ত প্যারেন্টকে যে ওয়েট করা লাগে সেটার একটা ডায়াগ্রাম এখানে জাস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। কোড নট দ্যাট ইম্পর্টেন্ট, কোড স্কিপ করতে পারেন। আর লাস্টলি প্রসেস টার্মিনেশনের জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে এক্সিট কমান্ড। প্রসেসের চাইল্ডের থেকে একটা ডেটার জন্য হয়তো প্রসেসকে প্যারেন্টকে ওয়েট করা লাগতেছে, সেটা সে নিল ওয়েটের পরে, এরপরে হচ্ছে সেটা টার্মিনেট করার জন্য ডিঅ্যালোকেট করা শুরু করে। ডিঅ্যালোকেট কি, আমার তো একটা প্রসেসের জন্য অনেকগুলো রিসোর্স, অনেকগুলো মেমোরি সিপিইউ অ্যালোকেশন হয়েছিল, যখন এক্সিকিউশন বা টার্মিনেশনের দিকে যাচ্ছে তখন ওই সব মেমোরিকে ছেড়ে দিতে হবে পরবর্তীতে কোনো একটা প্রসেস রান করার জন্য। তো ছেড়ে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে ডিঅ্যালোকেশন, ঠিক আছে। তো প্যারেন্ট মেবি টার্মিনেট এক্সিকিউশন অফ চিলড্রেন প্রসেসেস, এমন হতে পারে যে প্যারেন্টকে অ্যাবর্ট করা লাগছে চিলড্রেনের প্রসেসকে, হ্যাঁ থামিয়ে দেওয়া লাগছে জোর করে, যদি চাইল্ড হচ্ছে অ্যালোকেটেড রিসোর্সকে এক্সিড করে ফেলে, অ্যালোকেটেড রিসোর্সের বাইরেও যদি ওর রিসোর্সের প্রয়োজন হয় তখন থামিয়ে দিতে পারে, বা সময় মানে চাইল্ড যদি হচ্ছে যে টাস্কটা অ্যাসাইন করা হয়েছিল চাইল্ড প্রসেসকে সেটা যদি আর করা না লাগে, এইসব কেসে হচ্ছে অ্যাবর্ট করতে পারে। অ্যাবর্ট করার কেসগুলো এখানে ডিসকাস করছে, ঠিক আছে। এখানে এখানে আর তেমন কিছু বলার মতো নাই, জাস্ট প্রসেস টার্মিনেশনের একটা ওভারভিউ এখানে দেওয়া। যদি কোনো প্যারেন্ট ওয়েটিং না করে থাকে তাহলে টার্মিনেট প্রসেসকে জম্বি বলা হচ্ছে, আর প্যারেন্ট টার্মিনেট হয়ে গেলে চাইল্ড প্রসেস গুলোকে অরফান বলা হচ্ছে। জাস্ট এখানে কতগুলা কনসেপ্ট গুলাকে জাস্ট শেয়ার করছে। সো মাল্টি প্রসেস আর্কিটেকচার, আচ্ছা মাল্টি প্রসেস একটা আর্কিটেকচার শেয়ার করতেছে, এখান থেকে আমি নেক্সট ক্লাসে পড়াবো না। এই আইপিসি এর একটা 2-3টা স্লাইডে আছে। সো নেক্সট ক্লাসে আমি জাস্ট খুব অল্প সময় এই পার্টটা শেষ করে আপনাদের থেকে খানিকক্ষণ ধরেন 10-15 মিনিটের একটা কোয়েশ্চেন আনসার, যে প্রিভিয়াস পড়ার মধ্যে কিছু না বুঝলে সেটা একটু ডিসকাস করবো, আর তারপরই আমরা হচ্ছে শিডিউলিং ম্যাথে চলে যাব, ঠিক আছে। শিডিউলিং ম্যাথে গিয়ে আমরা হচ্ছে এই অ্যালগোরিদম গুলো জানা শুরু করবো, কারণ অ্যালগোরিদম গুলো আপনাদের ক্লাসে প্র্যাকটিস একটু করা লাগবে, একটু এক্সপ্লেন করতে সময়ও লাগবে। সো ওইটা আমার হয়তো একদিনে আমি 5-7 অ্যালগোরিদম পড়াইতে পারবো না, সো একটু সময় লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি কুইজ নিতে চেয়েছিলাম, সাউন্ড হচ্ছে এখানে, কুইজ নিতে চেয়েছিলাম যে কুইজটা তাহলে হচ্ছে আপনারা কবে দিতে চাচ্ছেন? আপনাদের জন্য আমি একটা অপশন রাখতে পারি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম, কয়টা স্লাইড পর্যন্ত কুইজ নেবেন? কুইজ হচ্ছে আমি এই অপশনটা আগে একটু বলি, মানে আমার যেটা আর কি মাথায় আসছে রাইট নাও, যেটা হতে পারে আপনারা এই যে CO1-2 পার্টটা, এই পার্টটার উপর একটা কুইজ দেন, তাহলে এই পার্টটার
মানে প্রবাবল কোয়েশ্চেন্স এর এক্সাম্পলস আপনারা কুইজে পেয়ে যাবেন, কি ধরনের কুইজ হওয়া পসিবল। আর শিডিউলিংটা পড়ানোর পরে শুধু শিডিউলিং ম্যাথের উপরে আরেকটা এক্সাম দেন, কুইজ দেন। তাতে করে কি হবে, ম্যাথের উপরে আপনার ধরেন ওই কুইজে আপনাদের 15 পাওয়ার মতো চান্সেস থাকবে, মানে যদি সবগুলা ঠিক লিখেন আর কি এরকম। আর ফার্স্ট কুইজে যদি CO1 PO মানে মানে একটু এক্সপ্লেনেবল থাকে, তো ওইটা টু দ্য পয়েন্টে না লিখলে হয়তো 1-2 মার্কস কাটা যাইতে পারে। তো তখন হচ্ছে আপনার এই যে 1 2 3 এই 3টা সিলেবাসের মধ্যে ঢুকবে, কিন্তু শুধু কি কনসেপ্ট বা এই এই কিওয়ার্ডস গুলো ধরে ধরে মেইন টপিক গুলো পড়লেই হবে। সিলেবাস একটু বড় মনে হতে পারে, কিন্তু আসলে এখান থেকে যদি আমি একটা পার্ট বাদ দেই, তাহলে যেটা হবে যে ওই পার্টটা আপনারা আপনারা তো মিডের আগে বা পরীক্ষার আগে সেটা পড়েন না, সো ওই পার্টটা লেফট আউট থেকে যাবে মিডের আগে, তখন আপনাকে নতুন করে পড়তে হবে ওই পার্ট। ম্যাম আপনি যদি হচ্ছে ওই বলে দিতেন যে হচ্ছে কি কি ইম্পর্টেন্ট, আজকে যেরকম বলে দিলেন যে হচ্ছে এই পার্টগুলো ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু ভালো হইতো ম্যাম। অনেক বড় সিলেবাস তো, কুইজের জন্য অনেকগুলো থিওরি পার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে, আমি সেটা ইম্পর্টেন্ট না হয় মানে বলে দিলাম, কিন্তু ওই ইম্পর্টেন্টটা আমি মিডের আগে বলি, কুইজের আগে আপনারা একটু সবটা পড়েন। আর আমি আচ্ছা তো প্রসেস মানে এই চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 তো অনেক অল্প পড়াইছি, মানে কি কনসেপ্টস গুলাই শুধু পড়ালাম। সো চ্যাপ্টার 2 থেকে তো অনেক কিছু অটোমেটিক্যালি বাদ চলে গেছে, ঠিক আছে। সো আপনারা কুইজে মোটামুটি একটু সবকিছু টাচ করার চেষ্টা করেন, আর মিডের আগে দিয়ে গিয়ে আমি আরেকবার আপনাদেরকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস একটু ওভারভিউ করে দিব, ঠিক আছে। তো এখন আচ্ছা আমাকে ঠিক সময় আছে। দেন, নেক্সট কোন ক্লাসে আপনারা এই কুইজ 1 দিবেন, এটা একটু সময় দেন। দেখি আপনাদের ক্লাসের শিডিউলটা দেখি। আপনাদের কি অন্য কোনো টিউটোরিয়ালের মানে ক্লাস টেস্টের ডেট দিয়েছে? ম্যাম ডেট দেয় নাই, বাট নিবে বলছে। নিবে বলছে, তাহলে আমি আমার শুরুতে ডেটটা দিয়ে দেই, তাহলে আপনাদের অন্য কারোর সাথে ডেট নিয়ে আর কি মারামারি লাগবে না। তো এখন বলেন নেক্সট উইকের শনিবার নাকি মঙ্গলবার আপনাদের এই 2 দিন হচ্ছে থিওরি ক্লাসের টাইম? ম্যাম এখন মেবি সবাই হচ্ছে ক্লাসে জয়েন আছে, বাট ওইভাবে অ্যাক্টিভ নাই, তো হচ্ছে ম্যাম আপনাকে জানাই দিবেন ম্যাম মঙ্গলবার নিলেই ভালো হয় আমাদের জন্য। মঙ্গলবার তো মঙ্গলবার। 8:30, এর জন্য শনিবারে নিলে, ও আচ্ছা সরি, মঙ্গলবারে নিলে ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা হচ্ছে ডিসকাস করেন। আরেকটা অপশন আছে, না ওই অপশনটা এখন দিব না, আচ্ছা না থিওরি ক্লাসেই নেই। আর যদি ইন কেস আমার সিলেবাস কমপ্লিট করতে অসুবিধা হয়, তখন আমি একটা যেটা করতে পারি যে ল্যাব ক্লাসে তো আপনাদের ল্যাব ক্লাসগুলো তো বড় বড় 50 পিপলের অ্যালোকেশন আছে, তো আপনাদের যদি J1 এর ল্যাবের সময় J2 ফ্রি থাকেন, তাহলে আমি হয়তো 2-1 দিন বলবো যে আপনারা একটু সবাই আসেন, আমরা থিওরি এই পার্টগুলোকে একটু কমপ্লিট করি, ঠিক আছে। কারণ যখন আমি একটা থিওরি ক্লাসে একটা কুইজ নিব, তো ওই কুইজটা নেওয়া আধা ঘন্টা 45 মিনিট যেটা সময় লাগবে, নেওয়ার পরে আপনারা আর কেউ নতুন করে পড়াশোনা করার মতো এনার্জি বা মুড কোনো কিছু আপনাদের থাকে না, তাই না? সো এখন আমার তো ওই ক্লাসের থিওরি পড়াইতে হবে, তো আমাকে হচ্ছে এই ল্যাবের J1 এবং J2 আপনারা একটু ডিসকাস করে নিবেন যে নেক্সট উইকে কোন ল্যাবের সময় আপনারা একটু থিওরির জন্য আসতে পারবেন, ঠিক আছে। তাহলে আমি যেটা করব যে ওকে ম্যাম। কুইজের পরে আমি আর আপনাদেরকে প্রেশার দিব না মানে নতুন করে পড়ানোর জন্য। আর একটা অপশন হইতে পারে অনলাইন ক্লাস, কিন্তু অনলাইন ক্লাসের জন্য সময় বার করাটা খুব কঠিন, সো ওই অপশনে আমরা এক্ষুনি যাব না, আমাদের এখনো সময় বাকি আছে, যদি পরে প্রয়োজন হয় আমরা তখন অনলাইন ক্লাসে যাব, ঠিক আছে। ওকে, 10:30 বাজে আমাকে আবার যেতে হবে। থ্যাংক ইউ জয়েন করার জন্য ক্লাসে, যদিও আমি অ্যাক্টিভ খুব কম পাইছি, আজকে 37 জন দেখতে পাচ্ছি। আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি এখন। ক্লাসে বা পরীক্ষা নিলে আমি টের পাবো যে আপনারা অ্যাকচুয়ালি ক্লাস করছিলেন কিনা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ তাহলে। আল্লাহ